রিঙ্কি তলপেট চেপে ধরে বাসর ঘরে বসে কাঁদছে। বয়স 15। বড় করে ঘোমটা দিয়ে বসে আছে খাটের এক কোণায়। মেহরাজ বেলকনিতে বসে সিগারেট খাচ্ছে তো খাচ্ছেই, আর ভাবছে আজ মা বাবা থাকলে এমন বউ নিশ্চয়ই ঘরে আনতো না। শ্যামলা হলেও কথা ছিল, কুচকুচে কালো, টেরা বেঁকা উঁচু দাঁত। ওহ, চাচি পারলো কি করে এমন করতে আমার সাথে? বলে আবার একটা সিগারেট ধরায় হাতে। নাম মেহরাজ, চেহারা মাশাল্লাহ। বাবা মা ওনাকে, আর ছোট বোন মায়া এবার ইন্টারে উঠেছে। কে রেখে পাড়ি জমানো পারে, তারপর চাচা চাচির কাছে বড় হয়। অবশ্য জমজমির ওপর লোভের কাছে রাখতে নারাজ হয়নি তারা। মেহরাজ দেখল সিগারেটের প্যাকেট খালি। বড় নিঃশ্বাস ছেড়ে রুমে গেল। দেখল রিঙ্কি বসে আছে, যদিও কান্নার শব্দ শুনেনি মেহরাজ। এই মেয়ে, শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আর হ্যাঁ, তোমাকে স্ত্রীর অধিকার দিতে পারবো না, তাই আদায় করার চেষ্টা করিও না, বলেই শুয়ে পড়ে। এবার মেহরাজের কানে রিঙ্কির কান্নার শব্দ আসে। এ কাঁদছ কেন? কোনো সমস্যা? অনেকবার জিজ্ঞেস করার পর রিঙ্কি উত্তর দেয় না। উপায় না পেয়ে মায়াকে ডেকে নিয়ে আসে। মেহরাজ বেলকনিতে দাঁড়িয়ে আছে। মায়া এসে বলে, ভাইয়া ওর পিরিয়ড চলছে। মেহরাজ আচ্ছা বলেই বেলকনি থেকে রুমে যেতেই মায়া বলে, এবারই নাকি প্রথম, একটু দেখে রাখিস। বলেই মায়া রুম ত্যাগ করে। মেহরাজ অবাক হয়ে গেল, এত ছোট মেয়ে, দেখতে তো ঠিক বয়সী মনে হয়েছিল। মেহরাজ ওষুধের বক্স থেকে ব্যথার ওষুধ আর পানি টেবিলে রেখে বলল, খেয়ে নিও, ব্যথা কমে যাবে, বলে ওয়াশরুমে গেল। ফিরে এসে দেখে রিঙ্কি খেয়ে ঘাপটি দিয়ে শুয়ে আছে এক কোণে। মেহরাজও কিছু না বলে শুয়ে পড়ে সকাল 8টায়। চাচি সোফায় বসে তরকারি কাটছে, চেহারায় সেই রাগ নিয়ে আছে। মার খাওয়ার ভয়ে মায়া সব কাজে অতি যত্ন করছে, আর এক ডাকে চাচির কাছে যাচ্ছে। মায়া, জি চাচি। নবাবের ঘুম ভাঙলো নাকি সুন্দরী বউয়ের কাছে থেকে নড়তে মন সায় দিচ্ছে না? আমি ডেকে নিয়ে আসছি চাচি, বলেই হনহনিয়ে গেল মায়া। দরজায় কড়া নাড়ছে আর ডাকছে, ভাই, এই ভাই, চাচি ডাকছে নিচে। দরজা খুলে মেহরাজ, যাচ্ছি যা। মায়া চলে যায়। মেহরাজ এসে বুঝতে পারে বউ তার ওয়াশরুমে, তাই চাচাতো ভাই রবিনের ওয়াশরুমে ফ্রেশ হয়ে চাচির পাশে বসে। সুন্দরী বউয়ের কাছ থেকে নড়তে মন সায় দিচ্ছে না বুঝি? মেহরাজ মনে মনে বলে, অপমান করছো তো করো, নিজেই তো পছন্দ করে দিলে সুন্দরী নাকি ছাই। নিজের ছেলে হলে এমনটা করতে পারতে না। থাক বাপু, বিয়ে দিয়েছি তাতেই সন্তুষ্ট হও। আর তাছাড়া মনের ইচ্ছে কই বা পূরণ হলো? বলেই উঠে রান্নাঘরে গেল। মায়াও পিছে গেল আর মেহরাজের দিকে চেয়ে মুচকি হাসল। মেহরাজ রেগে আগুন। বোনও মজা নিচ্ছে, আর শাকচুন্নির ইচ্ছে পূরণ হয়নি বলে কি বোঝাচ্ছে আরও? বিদঘুটে আকৃতির মেয়ে আনতো নাকি বউ করে, ফালতু মহিলা। রবিন মেহরাজের 1 বছরের ছোট। আরেক ভাই আছে পুচকে, 7 বছর চলছে। চাচা ব্যবসায়ী। চাচার মতো চাচি রাগচটা মানুষ, তাতেও চাচার যায় আসে না। মেহরাজ বসে টিভি দেখছে। রিঙ্কি সে সময় সুন্দর করে মেরুন রঙের শাড়ি, ম্যাচিং ব্লাউজ পরে, চুল ছেড়ে, যদিও বড় নয়, কোমর অবধি, কপালে কালো টিপ, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে হেঁটে আসছে যেন এক অপসরী। মেহরাজ হাঁ করে তাকিয়ে আছে, কি যেন ভেবে চেঁচিয়ে ওঠে, এই আপনি কে? উপরে কখন উঠলেন? আর ঢুকলেনই বা কখন? আর চেঁচাতে দেখে সবাই এসে উপস্থিত। মায়া, কি হয়েছে? দেখ দেখ মায়া, মনে হচ্ছে চুরি করার মতলব আছে। কে এই মেয়ে? সবাই হাঁ করে মেহরাজকে দেখছে। চাচি, আবল তাবল বকছিস কেন মেহরাজ? রাগ ওঠাস না আমার। চাচা, তুই কি সারা রাত বেলকনিতে ছিলি নাকি বাপ? তা হবে কেন, রুমেই ছিলাম। রিঙ্কি অবুঝের মতো হাঁ করে যে কথা বলছে তার দিকে চেয়ে আছে। রবিন, তাহলে মনে হয় ঘরের বাতি বন্ধ ছিল, তাই না ভাই? হ্যাঁ, তা তো বটেই। এই 1 মিনিট, এসব জিজ্ঞেস করছিস কেন সবাই? রবিন, করবে না, রাতের আধারে বউকে নিয়ে সোহাগ করলি, আর এখন বউকে চিনছিস না? সিম্পল। চাচা হালকা কাশি দিয়ে রুমে যায়। চাচি রেগে বলে, এই রবিন, লজ্জার কি মাথা খেয়েছিস? যা রুমে যা। রবিন রুমে যায়।
এই মেয়ে এদিকে এসো। মায়া নিয়ে আয় এদিকে। মেহরাজ অবাকের চূড়ান্ত পর্যায়ে। এখন হাঁ করে আছে। পুচকে, দাদা ভাই কি হলো? মাছি ঢুকবে তো। মেহরাজ হালকা কাশে আর বলে, এটা তোর ভাবি? হ্যাঁ, কেন? কিছু না। মেহরাজ রুমে যায়। রিঙ্কি জানালার কাছে চুপচাপ দাঁড়িয়ে দক্ষিণা বাতাস শরীরে সঞ্চারিত করছে। কিছু এলোমেলো চুল বাতাসে হালকা উঠছে। শাড়ির আঁচল বাতাসে ঢেউ খেলছে। পেছনে মেহরাজ এক মনে দাঁড়িয়ে দেখছে। হঠাৎ রিঙ্কি ঘুরে দাঁড়াতেই মেহরাজের মুখোমুখি হয়। তাতে মেহরাজের হেলদোল না থাকলেও রিঙ্কি একটু লজ্জা পেতে লাগলো, যেন লজ্জা পাতা কারো ছোঁয়ায় নেতিয়ে গেল। রিঙ্কি চোখ নিচে নামিয়ে বলল, কিছু বলবেন আপনি? মেহরাজ চমকে ওঠে রিঙ্কির দিকে তাকায়। দেখলো মেয়েটা লজ্জা পেয়ে গাল দুটো লাল করে ফেলেছে। আমতা আমতা করে বলল, না মানে কাল রাতের জন্য দুঃখিত রিঙ্কি। রিঙ্কি চোখে চোখ রাখলো। মেহরাজ একটু ঘাবড়ে গেল, কিন্তু বুঝতে দিল না কিসের জন্য। এই আর কি, কাল রাতের জন্য। আম রিয়েলি সরি রিঙ্কি। মানুষ সুন্দরের পূজারি, তাই না সাহেব? মেহরাজ এক ভ্রু উপরে উঁচিয়ে মনে মনে বলল, বয়সের সাথে কথার মিল নেই। মনে হচ্ছে কথার ডিগ্রি নিয়ে পাশ করেছে। মেহরাজ কথা বলছে জন্যে রিঙ্কি মুচকি হাসল। এত মেহরাজের দুটো ভ্রু উপরে উঠে গেল। বুকের ভেতর সারও দৌড়ানোর মতো ধাম ধাম শব্দ হতে লাগলো। কোনো রকম এক ঢোক গিলে বলল, যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সে কে হয় তোমার? মামাতো বোন। এখন নিশ্চয়ই বলবেন সে কোথায়? তুমি কেন? তবে বলি শুনেন, ও প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে, তাই মামি মান সম্মান বাঁচানোর জন্য আমাকে বলে দিলেন। সাথে মুচকি হাসি দিল রিঙ্কি। মেহরাজ অবাক হয়ে বলল, ওই মেয়ের আমার প্রেমিক ছিল না। সাথে সাথে জিভ কেটে বলল, সরি। রিঙ্কি শুধু মুচকি হাসলো। তা তোমাকে বলে দিছে মনে হওয়ার কারণ কি রিঙ্কি? ওই যে বিয়ে করা স্বামী আমার বাসর রাতেই বলে দিল স্ত্রীর অবদান দিবে না, আর মানার চেষ্টাও না করি। তাতে তো আমার যৌবন প্রবণ দুটোই গেল। তাকেই তো এক প্রকার বলি বলাই যায়, তাই না? মেহরাজ একটু কেসে ওঠে। এরপর বলে, তো এই তোমার বয়স 15-16 তো, এত কথা কিভাবে বলো তুমি? বয়সের সাথে কথার কি সম্পর্ক শুনি? কই, আমার মামাতো বোন, আমার বড়, কথায় ভেবে চিনতে বলতে পারে না, কিন্তু নাগর জুটিয়েছে। এই থামো বলছি, হয়েছে পক পক করিও না। যাও চা নিয়ে আসো। আমি কি বাড়ির কাজের লোক? তা হবে কেন? কারো বউ তো, তাই না? বউ তো না, তাই না? মেহরাজ অবাক হয়ে বলল, তো আমি চা আনতে পারবো না, এটাই। মুখ ভেঙচিয়ে চলে গেল। মেহরাজ ভিড় করে বলল, মেয়ে না লাল মরিচ? সবাই ডিনারে বসেছে। মামি আর মায়া সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। হঠাৎ রিঙ্কি হেসে হেসে বলল, মামি আমিও সাহায্য করি আপনাদের। থাক বাপু, বসো, না হলে তোমার বর আবার বলবে আমার ছোট বউটাকে শুরুতেই খাটাচ্ছে। একটু হেসে মেহরাজ একটু কেসে উঠে সাথে সাথে রিঙ্কি পানির গ্লাস এগিয়ে দিয়ে বলে, এই আপনি কথায় কথায় তো কাশেন কেন? কোনো রোগ বলাই আছে নাকি? এবার রবিন মামাকে এসে উঠলেন। মামি তো অবাক মেয়ের চঞ্চলতা দেখে। মায়া আর পিচকু মিটি হেসেই যাচ্ছে। মেহরাজ ধমক দেওয়ায় দুজনেই চুপ। মেহরাজ মিনমিন করে রিঙ্কির কানে বলল, ঘরে আসো, মজা বুঝাবো। রিঙ্কি একটু ভয় পেলেও প্রকাশ করলো না মুখে। বলল, ওহ বাবা, এখনই খুব ভয় লাগছে। মেহরাজ রাগ করে খাওয়া ছেড়েও চলে যায়। মেহরাজ বেলকনিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। রিঙ্কি এক কাপ কফি নিয়ে রুমে এসে খুঁজতে খুঁজতে বেলকনিতে দাঁড়িয়ে থাকা মানবটিকে দেখে এগিয়ে আসে। আপনি সিগারেট খাচ্ছেন? হ্যাঁ। সমস্যা? না, সমস্যা হবে কেন, কিন্তু এসব আমি পছন্দ করি না। কিসব? এই যে সিগারেট খাওয়া। আর কিছু না, আপনার কফি রেখে দাও। তারপর সব নীরবতা, শুধু কফি থেকে গরম ধোঁয়া বেরোচ্ছে। তারা জানান দিচ্ছে তোদের ভবিষ্যৎ নিয়ে তারা চিন্তায় আছে। চুপচাপ না থেকে আলাপ চালিয়ে যা। মেহরাজ সিগারেট খাওয়া শেষ করে রিঙ্কির দিকে তাকায়। মেয়েটা গরম ধোয়া কফির দিকে তাকিয়ে কি যেন ভাবছে। মেহরাজ কলা খাকারি দিয়ে বলে, কিছু বলবে? রিঙ্কি তাকায়, নরম কণ্ঠে বলে,
আপনি সিগারেট কেন খান? মন ভালো করতে খাই, বলে মেহরাজ হাত দিয়ে চুল ঠিক করতে করতে আকাশের দিকে তাকায়। আপনার কি মন খারাপ সাহেব? মলিন হাসি মেহরাজ। কিছুক্ষণ চুপ থেকে বলে, রাত হয়েছে, ঘুমাও যাও। আপনি ঘুমাবেন না? মেহরাজ তাকায় রিঙ্কির দিকে, মুচকি হেসে বলে, আমার সাথে ঘুমানোর দেখছি খুব তাড়া। তা কোথায় মাথা রাখবেন? আমার বুকে নাকি আমার শক্ত হাতের বাহুতে? রিঙ্কি ভেবা জায়গা খেয়ে কি বলবে কিছু বুঝে উঠতে না পেরে কফির মগটা মেহরাজের হাতে দিয়ে অসভ্য লোক বলে চলে যায়। মেহরাজ আনমনে হাসে। রাত ৩টা। রিঙ্কির ঘুম ভেঙে যায়। চোখ মেলে পর্যবেক্ষণ করতে পারে তার শরীরে কোনো কিছুর ভর। তারপর মাথা তুলে নিজের দিকে তাকাতেই অবাক হয়ে যায়। সারা শরীরে শিহরণ সঞ্চারিত হয়, বুক কেঁপে ওঠে। মেহরাজ তার বুকে মাথা দিয়ে ওরা হাত পেঁচিয়ে ঘুমাচ্ছে। রিঙ্কি সরতে চাইল, নড়তেই হাতের বাঁধন আরো শক্ত হলো। রিঙ্কি মনে মনে অনেক গালি দিল মেহরাজকে। আবার নড়তেই মেহরাজ ঘুম কাতুরে গলায় বলে উঠল, নড়িও না রিঙ্কি, ঘুমোতে দাও। রিঙ্কির বুকে ধীরিম ধীরিম শব্দ হতে লাগলো। কণ্ঠে যেন মুখ মাখিয়ে কথা বলছে, মধু মাখিয়ে কথা বলছে। কি মাধুর্য! মনে হয় হারিয়ে গেছে রিঙ্কি কোনো এক সুখের রাজ্যে। সকালবেলা সবাই খাবার টেবিলে। মেহরাজ ছাড়া মেহরাজের চাচি রিঙ্কিকে ডাকতে ডাকতে বলায় ওপরে গেল ডাকতে। মেহরাজ দু হাত গালের কোণে দিয়ে কাত হয়ে শুয়ে আছে। মনে হয় বাচ্চা ছেলে, কেমন অবুঝ শিশুর মতো মুখখানা। রিঙ্কি এসে দু চোখ স্থির করে পরখ করেছে মেহরাজের মুখ। নিঃসন্দেহ একজন সুদর্শন পুরুষ, সুগঠিত দেহের, বলিষ্ঠ দেহ নিয়ে শুয়ে আছে অসাধারণ ভনিতায়। গায়ের রং উজ্জ্বল শ্যাম। যদিও রিঙ্কিও অমন, কিন্তু ফর্সা বললেও ভুল হবে না। মেহরাজের খোঁচা খোঁচা দাড়িগুলো তার সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। হঠাৎ রিঙ্কির ধ্যান ভাঙে চাচির ডাকে। শুনছেন আপনি? মামি ডাকছেন আপনাকে। এই যে সাহেব, শুনছেন? সাড়া না পেয়ে রিঙ্কি আস্তে করে শরীরে ধাক্কা দিল কয়েকবার। মেহরাজ নড়ে চড়ে ওঠে, চোখ আধো আধো মেলে বলে, কি হয়েছে, চিল্লাও কেন? মামি ডাকছেন আপনাকে, তাই আর কি। কিসের মামি মামি করছো? উনি তোমার চাচি শাশুড়ি হয়। তৎক্ষণাৎ রিঙ্কি জিভ কেটে বলল, ভুলে গেছিলাম, আর হবে না। তাড়াতাড়ি আসুন তবে। আসছি সাহেব। রিঙ্কি দরজার কাছে যেতেই মেহরাজ রিঙ্কিকে বলে, শোনো, কিছু বলবেন সাহেব? হ্যাঁ, ওই সিরিয়াল নায়িকার মতো সাহেব সাহেব করো না, অসহ্য লাগে। তাহলে কি বলে ডাকবো? যাই ইচ্ছে তোমার। বলেই মেহরাজ ওয়াশরুমে গেল। মেহরাজের চাচি পিচকু ঘুমিয়ে আছে আচ্ছন্ন। চাচা তার ব্যবসায়, রবিন আর মেহরাজ বাইরে গেছে একটা কাজে। মায়া তার রুমে কি জানি করছে। রেকি ধাপ ধুপ পা ফেলে দরজার সামনে এসে কড়া নেড়ে বলল, আপা আসবো? মায়া ফোন রেখে বলল, আসো ভাবি। এ কি, আমাকে ভাবি রাখছেন কেন? অনেক ছোট আপনার থেকে আমি। ভাইটা তো বড় ভাবি, সম্মান তো দিতেই হবে। বসো তুমি। কই, আপনার ভাই তো আমাকে বউ হিসেবে মানেই না, আর মানবেও না বলেছে, জানেন আপু? ইস, থাক, মন খারাপ না করে না। ভাইয়া একটু চাচির উপর রেগে আছে, সেই রাগ তোমার উপর ঝাড়ছে। সব ঠিক হয়ে যাবে ভাবি, প্লিজ এসব ভেবে মন খারাপ না করে থেকো না। মন মরা হয়ে রিঙ্কি উত্তর দিল, ঠিক আছে আপু। গোসল করবে না? হ্যাঁ আপু। রিঙ্কি ভেজা চুলে চিরুনি দিচ্ছে আর গুনগুন করে গান গাইছে। ট্রেনের পরে আমি তো আর শুনতে পারি না, আরে ডানে বামে কে যে প্রেমিক চিনতে পারি না। সেই সময় মেহরাজ রুমে আসে। রিঙ্কি গানে মত্ত থাকায় মেহরাজের আগমন খেয়াল করল না। আরে প্রেমের মরা, সে তো নাকি জলে ডুবে না। মুহূর্তে মেহরাজ গলা খাকারে দিয়ে মুচকি হাসে আর বলে, প্রেমিকের বুঝি অভাব নেই মিসেস রিঙ্কি? একদম বাজে কথা বলবেন না। আমার কোনো কালে প্রেমিক ছিল না, আর এখনও নেই, বুঝলেন? তা তো গান শুনেই বুঝলাম। বলতে বলতে শার্ট খুলে ওয়াশরুমে গেল। রিঙ্কি ভেঙচি কেটে বলল, প্রেমিক জুটে নাই, ভালো ছিল। বাসরাতটা তো ভালো কাটতো বই কি, মাখো মাখো হতো। ইস, সব স্বপ্ন জ্বলে গেল। তোরই তো মেহরাজ ভ্রু কুচকে তাকায় রিঙ্কির দিকে, তোয়ালে দিয়ে মুছতে মুছতে বলল, মাখো মাখো বাবা,
তুমি চাইলে আমি সাহায্য করতে পারি। তোর দেহের প্রতি ভাঁজে ভাঁজে আমার অবহেলায় পড়ে থাকা ঠোঁট দিয়ে বুঝিয়ে দিতে পারি মাখো মাখোর ফিলিংস। রিঙ্কির শরীর আচমকা কেঁপে উঠল, বুক কেমন চিনচিন করে উঠল। মেহরাজের বলা কথাগুলো ভাবতেই সারা শরীরে শিহরণ বয়ে গেল। শাড়ির খামচে ধরল রিঙ্কি, গাল দুটো লজ্জায় লাল হয়ে গেল। মেহরাজ তা বুঝতে পেরে আরো লজ্জা দিতে বলল, তোমার ছোট মনে আবার বাসনীয় স্বপ্ন ছিল। মা গো মা, তা শেয়ার করতে পারো, আমি সাহায্য করব রিঙ্কি। এবার লজ্জায় নেতিয়ে গেল রিঙ্কি। তবুও ধীর গলায় বলল, আবার নতুন করে বিয়ে দিবেন বুঝি? কি মুশকিল, বউ আমার একটাই, বিয়ে দিব কেন? দ্বিতীয়বার না হয় বাসর করব, তাতে তোমার স্বপ্ন পূরণ হবে, আমার বউও আমার আয়ত্তে আসবে। রিঙ্কি মিথ্যা রাগ দেখিয়ে অসভ্য লোক বলে দৌড়ে যাওয়ার মতো করে পালিয়ে গেল। মেহরাজ শব্দ করে হাসলে। বাইরে এসে লম্বা নিঃশ্বাস ছেড়ে দিল রিঙ্কি। মনে মনে বলল, বাঁচা গেল। রবিন মোবাইলে গেম খেলছে। ডাইনিং টেবিলে বসে রিঙ্কিকে দেখে বলল, ভাবি গরুর গোস্তের তরকারিটা একটু গরম করে দিবেন, খিদে পেট যায় যায়। রিঙ্কি মুচকি হেসে বলে, এক্ষুনি দিচ্ছি ভাইয়া, বলে রান্নাঘরে গেল। কয়েক মিনিট পর চাচি বের হয়ে রান্নাঘরে রিঙ্কিকে দেখে মায়াকে ডাকছে। মায়া তখন সদ্য গোসল শেষ করে মুখে ক্রিম লাগাচ্ছে, মাথায় এখনো তোয়ালে পেঁচানো। এ কি বউ, তুমি রান্নাঘরে কেন? মায়াকে ডাকতে, ইস সরে আসো, আমি দেখছি। আপনি ফ্রেশ হয়ে আসুন চাচি, আমি পারবো, বাসায় তো সব রান্না আমি করতাম। মায়া দৌড়ে আসে ওন্না ছাড়াই। রাফির ধমকানো দৃষ্টি দেখে থেমে যায়। এর মাঝেই পিচকেও এসে বসেছে রাফির পাশে। মায়া কিছু বুঝতে পেরে আবার দৌড়ে রুমে যায়। চাচি মায়ার দৌড় দেখে, এরকম দৌড়াদৌড়ি করছে কেন মেয়েটা? আপুমনি ওড়না ছাড়া এসেছিল, ভাইয়াকে দেখে দৌড়ে পালালো। রবিন মাথায় গাঁটটি দিল, সাথে চোখ রাঙিয়ে দেখলো। পিচকু ফোকলা দাঁতের হাসি দিল। চাচি, রমিসা বানু বিড় করছে, সব পাগলের পাল্লায় পড়েছি, অসহ্য লাগে এদের কাণ্ড দেখলে। কবে যে বাড়ি ছাড়া করবো এই মেয়েকে। কে? আরেকজনের আদিক্ষেতা দেখলে হাসি পায়। রান্না কি করে মেয়ে বাড়ির সব কাজ করব? তোকে দিয়ে ধৈর্য ধর, বলে ঠোঁট বাঁকিয়ে হেসে পান মুখে দিল। রাত 10টা। রিঙ্কি শুয়ে এপাশ ওপাশ হচ্ছে আর মেহরাজকে দেখছে। মেহরাজ সোফায় বসে ল্যাপটপে কি যেন কাজ করছে। হঠাৎ মেহরাজ রিঙ্কির দিকে না তাকিয়ে বলল, ওভাবে দেখার কি আছে? সারা বছর পড়ে আছে দেখার জন্য, এখন শান্ত হয়ে ঘুমাও। রিঙ্কি তৎক্ষণাৎ বড় বড় চোখ করে তাকালো মেহরাজের দিকে। এই লোক কীভাবে বুঝলো আমি দেখছি ওনাকে? শুনুন, আপনাকে দেখতে বয়েই গেছে, বাতি জ্বালানো, তাই ঘুমাতে অসুবিধা হচ্ছে। বাতি আরও 1 ঘন্টা জ্বালানো থাকবে। আর একটাও কথা না, আমার কাজে সমস্যা হচ্ছে, চুপ থাকো। রেগে ভেঙচি কেটে ওপাশ ফিরল। কিছুক্ষণ পর আবার এপাশ ওপাশ করেও যখন রিঙ্কির ঘুম আসলো, কিঞ্চিত রাগ দেখিয়ে বিড় করে গালি দিতে দিতে ছাদের দিকে পা বাড়ালো। মেহরাজ তা দেখে মুচকি হেসে কাজে মন দিল। শিরশির বাতাসের দমকা হাওয়ার বেগে বড্ড বেসামাল হয়ে পড়তে লাগলো মায়া আর রবিন। ঠিক যেমন নতুন প্রেমে পড়ার পর কপতি বেসামাল হয়ে পড়ে। মায়া কাঁপছে তার চিকুন লালচে ঠোঁট, যে ঠোঁটে একটু আগে রবিন গাঢ় চুম্বন করে মায়ের মাথায় ঠেকেছে। দুজনে ফেলছে গাঢ় নিঃশ্বাস। মায়া কাঁপতে কাঁপতে রবিনের খামচে ধরা টি শার্ট ছেড়ে কিছু দূরত্বে দাঁড়িয়ে বলল, এভাবে ছুবেন না রবিন ভাই। সরি মায়া, বিকালের তোর অমন মুখোশটির কথা মনে পড়তে নিজেকে আটকে রাখতে পারি নাই। রাগ করিস না লক্ষ্মীটি প্লিজ। মায়া মাথা নিচে রেখে বলল, ঠিক আছে, এখন যাই, কেউ দেখলে বিপদ আছে। রবিন এগিয়ে এসে মায়ার ডান হাত তার হাতের মুঠোয় নিয়ে বলল, কবে যে তোর গোসলের কারণ হব, আর সেই সদ্য গোসল শেষে তোর এই মায়াবতী মুখখানা দেখব। আজ খুব লোভ ধরিয়ে দিয়েছিস মেয়ে। মায়া লজ্জায় চিবুক আরও নিচে নামিয়ে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। রবিন চিবুক উঠিয়ে কপালে শব্দ করে চুমু খেয়ে বলল, আমার লজ্জাবতী। মায়া আর দাঁড়ালো না, দৌড়ে সিঁড়ি বেয়ে চলে। অতি লজ্জায় আশেপাশে কাউকে খেয়াল করলো না মায়া। এদের কাণ্ড কারখানায় যে একজন সাক্ষী রইল, তারা দুজন কেউ জানলো না।
রবিন খুশি মনে গান গেয়ে সিঁড়ি বেয়ে নেমে গেল। 11:15 বেজে চলেছে, কিন্তু রিঙ্কি এখনো রুমে আসলো না। তাই মেহরাজ সারা বাড়ি খুঁজে না পেয়ে ছাদে পা বাড়ালো। এদিকে রিঙ্কি ওদের ভালোবাসা দেখে কেঁদে একাকার। আমাকে কেউ ভালোবাসতো না। বাবা চলে যাওয়ার পর মা ও জৈবনের ধারণায় চলে গেলেন অন্য পুরুষের সাথে। মামা মামি ভাই বোন ভাই কেউ ভালোবাসলো না, এমনকি স্বামীও না। তার ছেলের হাসি হাসলো রিঙ্কি। ভালোবাসা হতভাগীর কপালে আবার ভালোবাসা জুটবে। হতভাগী যেদিকে যাবে সেদিকে জল শুকিয়ে যাবে। সেই তখন থেকে রিঙ্কি কেঁদেই যাচ্ছে। চোখ ফুলে গেছে, চোখের কাজল লেপটে গেছে, নাক টানছে আর ফুপিয়ে কেঁদে চলেছে। কারো পায়ের আওয়াজে রিঙ্কি চোখ মুখ মুছে চুপ করে বসে আছে। ডাক টানার শব্দ আর হিচকির শব্দ শুনে মেহরাজ রিঙ্কির দিকে অগ্রসর হয়, গিয়ে কাঁধে হাত রেখে বসে। থুতনি ধরে মুখ ঘুরিয়ে নিয়ে বলে, কাঁদছো কেন? বাসার কথা কি মনে পড়ছে খুব? রিঙ্কি মাথা নাড়ায় যে না। তাহলে কাঁদছো কেন? কি সমস্যা? কিছু না, তাছাড়া আপনাকে কেন বলবো? আপনি কে? রিঙ্কি নতুন করে কি বারবার বলল, আমি তোমার স্বামী, বিয়ে করা বর। একদম তেজ দেখে কথা বলবেন না। বাসরতে কই ছিল এসব কথা আপনার? দেখো মাথা ঠিক ছিল না, তাই ওসব বলে ফেলেছি। থাক, আর মিথ্যা বলিয়েন না। রিমু ভেবে যে ও সব বলেছিলেন তা আমি জানি। তাহলে এক কথা বারবার রিপিট করো কেন রিঙ্কি? কারণ আপনি আমাকে নয়, আমার রূপকে ভালোবাসেন। তা না হলে কবে? তা না হলে কি? হ্যাঁ, বেশি বেশি না। কী ভাবো নিজেকে? খুব সুন্দরী, বিশ্ব সুন্দরী মনে করো নিজেকে? কি আছে তোমার? বডিও তো তেমন আহামরি না, না আছে শরীরের মাংস, দেখতে রানুমণ্ডল। রিঙ্কির কাজ জাগালো মেহরাজ। বলো কি আছে তোমার আমাকে ইমপ্রেস করার মতো? উনি কি কাঁধ থেকে হাত নামিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে নিচে নেমে গেলেন। মেহরাজ রাগে হাত মুষ্টিবদ্ধ করলেন, পা দিয়ে ফুলের টব ভেঙে দিলেন কয়েকটা। সারা রাত মেহরাজ ছাদে শুয়েছিল। ফজরের আজানের পর রুমে আসে, এসে দেখে রিঙ্কি সোফায় শুয়ে ঘুমাচ্ছে। তাই মেহরাজ খাটে শুয়ে পরে টি শার্ট খুলে। সকাল 10টা। রবিনের নানি আর মামাতো বোন ঝিমি এসেছে। মায়া আর ঝিমি সমবয়সী। রবিন ভার্সিটি গেছে আর পিচকু স্কুলে। মেহরাজ এখনো ঘুমে। মায়া আর রিঙ্কি রান্নাঘরে। রমিসা বানু মা আর ভাস্তির সাথে গল্প করতেছেন। ঝিমির বোরিং ফিল হওয়ায় রান্নাঘরের দিকে যায়। মায়া একদমই দেখতে পায় না ঝিমিকে। খুবই নোংরা মানসিকতার ঝিমি। পোশাকেও ঠিক নেই। 3 পিস পরেছে কিন্তু ওড়না নেই, কোটি পরে আছে। রিঙ্কিরও পছন্দ হলো না ঝিমিকে। ঝিমি এসে বলল, কি করছো তোমরা? রান্না করছি দুপুরের। ও, মেহরাজ ভাইয়া বাসায় নেই বুঝি? উনি ঘুমোচ্ছে, এখনও ওঠেনি। ওকে, আমি উঠাচ্ছি গিয়ে ভাবি, বলে চলে গেল কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে। মায়া রেগে রিঙ্কির দিকে তাকিয়ে বলল, অন্য মেয়ে বরকে ডাকতে যাচ্ছে আর উনি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন। আমি কি করব? রুমে যাও, গিয়ে নিষেধ করো। ভাইয়া কিন্তু ওকে পছন্দ করে না। ওকে দেখলে ভাইয়া বাড়ি আকাশে তুলবে। যাও যাও, আমি দেখছি এদিকটা। তাছাড়া গায়ে পড়া মেয়ে ঝিমি, দেখো গিয়ে জড়িয়ে ধরল কিনা। রিঙ্কির বুক চিনচিন করে উঠল এই কথা শুনে। দৌড়ে গেল রুমের দিকে। মায়া মুচকি হেসে কাজে মন দেয়। ঝিমি শোয়া অবস্থায় মেহরাজকে জড়িয়ে ধরে। মেহরাজ ভাবে, মায়া যেহেতু ওর ফুলের টব ভেঙেছি, তাই হয়তো এখন আবদার করবে গাছ কিনে দেওয়ার জন্য। এই ভেবে মেহরাজ চুপ করে আছে। রিঙ্কিও আসে, এসে দেখে ঝিমি ধরে আছে আর মেহরাজ কিছু বলছে না। ভেবে চোখ দিয়ে টুপ টুপ করে 2 ফোঁটা পানি পড়ে। রাগ করে চলে যায়। এদিকে ঝিমি পিঠে সুরসুরি দেওয়ায় মেহরাজ বুঝে এটা মায়া না। কিছু দূর যাওয়ায় রিঙ্কি ভাবে, আরে উনি তো ঘুমিয়ে আছেন, বুঝবে কি করে কেউ জড়িয়ে আছে ধরে আছে। জিভ কেটে দৌড়ে আবার রুমে যায়। গিয়ে দেখে ঝিমি গালে হাত দিয়ে কাঁদছে আর মেহরাজ রাগে চোখ নিয়ে তাকিয়ে আছে ঝিমির দিকে। রিঙ্কি এক ঢোক গিলে গলা ভিজিয়ে নেয়, জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে কিছু বলার আগে মেহরাজ রিঙ্কিকে দেখে বলে, এই মেয়ে আমার রুমে আসলো কি করে? তুমি থাকতে কেন আসতে দিলে? আসলে ওই। চুপ থাকো, দুটোই রুম থেকে বের হও, বের হও। ঝিমি কেঁপে উঠে দৌড়ে চলে যায়। রিঙ্কি মাথা নিচু
নিচ করে যেতেই, শোনো, বলুন। মাথা খুব ব্যথা করছে, চা বানিয়ে নিয়ে এসো। ঠিক আছে। সন্ধ্যা হয়ে এসেছে। চা দিয়ে আসার পর রিঙ্কির সাথে মেহরাজের আর দেখা হয়নি। সকালে বেরিয়েছে, এখনো আসেনি। রবিন ঘরে এসে ফোন টিপতেছে। পিচকু মায়ের ফোনে গেম খেলে মায়ের পাশে বসে। ওর নানি আর মা গল্প করছে রবিনের আর ঝিমির বিয়ে নিয়ে। ঝিমি নেল পালিশ দিচ্ছে পায়ে, কানে ইয়ারফোন লাগিয়ে। মায়া আর রিঙ্কি রান্না করে রাতের জন্য। আপুর কি মন খারাপ? ভীষণ মন খারাপ ভাবি। কেন গো, নন্দাই কি ব্রেকআপ করলো নাকি? মায়া চোখ বড় বড় করে রিঙ্কির দিকে তাকায় আর এক ঢোক গিলে। না না, বয়ফ্রেন্ডই তো নাই, আর ব্রেকআপ? রিঙ্কি মুচকি হাসে আড়ালে। তাহলে মন খারাপের কারণ? সাদে আমার বাগানের ফুলের গাছ কে জানি ভেঙে দিয়েছে ভাবি। রিঙ্কি চমকে ওঠে, কিছু বলতে যাবে, তখনই ঝিমি এসে বলে, কি গো, কি রান্না করছো? মায়া বলে, গরুর গোস্ত আর বুটের ডাল। মেহরাজ ভাইয়াকে দেখছি না যে। ভাইয়া কোনো কাজে গেছে হয়তো ঝিমি। জানো ভাবি, মেহরাজ ভাইয়ার আর আমার দারুণ একটা মজার কাহিনী আছে, শুনবে? দারুণ আবার মজার? শুনতেই হয়। মায়ের ভেংসি কেটে মশলা কষায় মন দেয়। রিঙ্কি পেঁয়াজ কুচি করছে আর ঝিমির কথা শুনছে। দৌড়াতে দৌড়াতে আমি আমার রুমে আসলাম। পেছনে মেহরাজ ভাইয়া এসে দরজা বন্ধ করে দিল। রিঙ্কি পেঁয়াজ কাটা বন্ধ করলো। তারপর আমার শাড়ির আঁচল টান দিয়ে আমাকে ওনার বুকে নিল। নিয়ে আমার কোমরে হাত দিয়ে ঠোঁট মেলালো। কি অমৃত! মায়া আর রিঙ্কি হা মিলে তাকিয়ে আছে ঝিমির দিকে। ইস, তখন যদি নিজেকে বিলিয়ে দিতাম। রিঙ্কি চোখ বন্ধ করে নিল। মায়া কিছু বলার আগেই আরেকবার নিবে সে অমৃত স্বাদ। মিস ঝিমি খানম। তিনজনে হচকচিয়ে গেল। রিঙ্কি মলিন মুখ করে মেহরাজের দিকে তাকিয়ে আছে। ঝিমি না না করে এমনভাবে দৌড়ে গেল যেন জমের হাত থেকে বাঁচার চেষ্টা। তোরা এসব আজগুবি কথা শুনছিস কি করে? অসহ্য। আমি না, ভাবি শুনতে চাইলো তাই আর কি। মেহরাজ তাকাতে রিঙ্কি অন্যদিকে তাকালো। মেহরাজের বুঝতে বাকি নেই যে রিঙ্কি এসব বিশ্বাস করে নিয়েছে। মেহরাজ বলল, তাই বলো, এমন বেপরোয়ানা মেয়েদের রুচি যে এমন কেন বুঝি না। সব সময় আবল তাবল বকে। ভাইয়া তখন থেকে না হয় তাই বলে যাচ্ছে, যা নয় তাই বলে যাচ্ছে, পারেও বটে। ঠিক আছে, বাইরে অনেক ফুলের গাছ। দারোয়ান কাকাকে বলেছি ছাদে নিয়ে নিস। কফি পাঠিয়ে দে বলে রিঙ্কির দিকে তাকায়। তারপর চলে যায়। তুমি আবার ঝিমের কথা বিশ্বাস করিও না। ভাইয়ার কফি বানিয়ে দিয়ে আসো, আমি দেখছি এসব। আপনার কফি। মেহরাজ সোফা মাথায় হেলিয়ে শুয়ে আছে। মগ হাত নিয়ে বলল, বসো, কথা আছে। ঝিমির কথা বলবে ভেবে যাওয়ার জন্য পা বাড়াতেই মেহরাজ রিঙ্কির হাত টেনে বসিয়ে বলে, নিউ টেন না? তা কোন বিভাগ নিয়েছ? কমার্স। পরীক্ষার সেন্টার কোথায় পড়ে? মিঠাপুকুরে। ও, রবিন কমার্সের স্টুডেন্ট। রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পরে থার্ড ইয়ারে। কাল থেকে ওর কাছে সন্ধ্যায় যাবা, যা সমস্যা আছে বুঝিয়ে দেবে। এখন আসতে পারো। রিঙ্কি কিছু বলার সুযোগ না দিয়ে কফিতে শেষ চুমুক দিয়েই বেলকনিতে গিয়ে ল্যাপটপ নিয়ে বসলো। রিঙ্কি তখনও ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে মেহরাজের দিকে। ডিনার শেষে সবাই রুমে। মেহরাজ বেলকনিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। সব কাজ শেষ করে রিঙ্কি রুমে এসে বেলকনিতে গেল। আপনার কি মন খারাপ? ধোয়া ছাড়তে ছাড়তে মেহরাজ বলল, কেন, মন খারাপ করার কোনো কিছু বলবে? রিঙ্কি তাকালো মেহরাজের দিকে। ওভাবে তাকিও না, কি বলবে বলো? আমার বইগুলো আনতে হবে, বলছিলাম বাসা থেকে যদি আনার ব্যবস্থা করে দিতেন। তুমি যাবে না বাসায়? মাথা নাড়িয়ে না বোঝালো। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর মেহরাজ বলল, ঠিক আছে, আনার ব্যবস্থা করব। রিঙ্কি যাবে এমন সময় মেহরাজ বলল, তুমি কি ঝিমির কথা বিশ্বাস করেছ? রিঙ্কি ফিরে তাকালো। বিশ্বাস করলে কি আর না করলে কি, মন খারাপ করছে তাই না? একটু হেসে রিঙ্কি বলল, মন খারাপ করে থাকলে তো আর ঝিমির মতো কাছে টেনে নিয়ে আদর করে রাগ ভাঙাবেন না। তুমি ইনডাইরেক্টলি কি চাচ্ছ রিঙ্কি?
চাইলে কি পাওয়া যায়? কি আছে আমার? কিছুই তো নেই আপনাকে ইমপ্রেস করার মতো। বলেই মুচকি হেসে তাকিয়ে আছে। মেহরাজ মনে মনে ভাবল, হয়তো রিঙ্কি চাচ্ছে তার অভিমান ভাঙায় কাছে নিয়ে। এই ভেবে মেহরাজ রিঙ্কির হাত টেনে নিয়ে বুকে নিল, ঘাড়ে হাত রাখলো। রিঙ্কির বুকে যেন কেউ ঢোল পিটাচ্ছে। রিঙ্কি নিঃশ্বাস আটকে রাখার চেষ্টা করছে। এদিকে মেহরাজের গরম নিঃশ্বাস রিঙ্কির মুখে পড়ছে। দুজনের দিকে তাকিয়ে আছে। মেহরাজ বেসামাল হয়ে যাচ্ছে। মেহরাজের হাত কাঁপছে, কাঁপছে রিঙ্কি শরীর সহ দুই ঠোঁট। মেহরাজ চোখ বন্ধ করে রিঙ্কির ঠোঁটে ঠোঁট দেবে তার আগেই রিঙ্কি মৃদু ধাক্কা দিয়ে চর বসিয়ে দেয় মেহরাজের গালে। সকাল 7টা। রান্নাঘরে মায়া রিঙ্কি সকালের নাস্তা বানাতে ব্যস্ত। চাচি আর নানি সোফায় বসে তরকারি কাটছেন আর গল্প করছেন। মেহরাজ নিচে নামতে নামতে মায়াকে কফি দিতে বলে সোফায় বসে খবরের কাগজ হাতে নিল। মায়া অন্য কাজে ব্যস্ত থাকায় রিঙ্কিকে কফি দিয়ে পাঠালো। আপনার কফি। লাল লাল চোখ নিয়ে রিঙ্কির দিকে তাকায় মেহরাজ। রিঙ্কি অপরাধ বোধে চোখ নামিয়ে নেয়। মেহরাজ এক দৃষ্টিতে তাকিয়ে থাকার কিছুক্ষণ পর কফি না খেয়ে চলে যায়। রিঙ্কি মেহরাজের যাওয়ার পথে তাকিয়ে থাকে। বিড় করে বলল, সেজে গুজে কোথায় যাচ্ছে এই লোক? হয়েছে গো নাথবো, ওভাবে তাকিয়ে থেকে কাজের সময় অপচয় করিস না। যা কাজে মন দে। একেবারে যায়নি তোর স্বামী, ফিরবে আবার তোর আঁচলের নিচে। শেষের কথায় রিঙ্কি লজ্জা পায়, তাই কিছু না বলে মাথা নিচু করে রান্নাঘরে যায়। ভাইয়ের সাথে কি কিছু হয়েছে তোমার? কই কিছু না তো। মুখ দেখে তো বোঝা যাচ্ছে খুব রেগে আছে। জানি না আপু, রাতে কথা হয়নি। কি জানি বাপু, রাগচোটা মানুষকে নিয়ে আর পারা যায় না। কখন যে কি হয় বলবেও না কিছু, শুধু শুধু ধমকের উপর রাখবে। মায়া বিড় করেই যাচ্ছে। এদিকে রিঙ্কি আছে নিজ চিন্তায়। কাজটা আমি ঠিক করেছি। ইস, কেন যে চর দিলাম, কি করব? রাগ উঠে গিয়েছিল। কথায় কথায় এত গায়ে হাত দেওয়া লাগবে কেন? অসভ্য লোক। না তাই বলে বড়, তাই বলে চর। আহারে কি পাপটাই না করলাম। হাজার হোক আমি তো বিয়ে করা বউ ওনার তো এটুকু অধিকার ছিলই। বাসায় আসলে ভুলটা শুধরে নেব, দরকার হলে পা ধরে মাপ চাইব। দুপুর 2টা। মায়া রিঙ্কি খাবার টেবিলে খাবারের বাটি নিয়ে এসে রাখছে। এর ফাঁকে সবাই বসেছে। রবিন এখনও। এরই মাঝে সদর দরজায় মেহরাজকে দেখে দাঁড়িয়ে গেল রিঙ্কি। মেহরাজ সকাল সকাল কোথায় গিয়েছিল? না খেয়ে? আয় খেয়ে নে। হ্যাঁ চাচি, ফ্রেশ হয়ে আসছি বলে রিঙ্কিকে দেখেও না তাকিয়ে নিজ রুমে গেল। এদিকে বেচারি রিঙ্কির এমন অবস্থা যেন সহ্য হচ্ছে না। বুকে ব্যথা জাগলো রিঙ্কির, কেমন চিনচিন করে উঠল। অজান্তেই চোখ দিয়ে টুপ করে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এই মেয়ে মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? সবার আড়ালে চোখ মুছে রবিনকে ডাকতে গেল। সবাই সবার মতো খাচ্ছে, শুধু রিঙ্কি ওপরে তাকাচ্ছে আর ভাত নাড়ছে। খাচ্ছ না কেন ভাবি? খাচ্ছি আপু বলে কিছু ভাত মুখে দিল। কিছুক্ষণ পর মেহরাজ আসলো। এসে জিমির পাশে ফাঁকা চেয়ারে বসে, এতে জিমি যেন আকাশে চাঁদ হাতে পায়। তৃপ্তি নিয়ে খাওয়া শুরু করে। রিঙ্কি উঠবে এমন সময় মেহরাজ থমথমে গলায় বলল, মায়া তরকারির বাটিটা এদিকে দে। রিঙ্কি দাঁড়িয়েই রইল। মায়া কিছুক্ষণ দুজনের দিকে তাকিয়ে থেকে বাটি এগিয়ে দিল। মায়া রিঙ্কির হাত ধরে বসিয়ে দিল। রিঙ্কি মেহরাজের দিকে চেয়ে আছে, খাবার যেন গলা দিয়ে নামছে না। বারবার ঢোক গেলে কান্না বন্ধ করার চেষ্টা করে যাচ্ছে। কই গেছিলি সকালে? মেহরাজ ভাইয়া। রবিনের কথার উত্তর দিল না মেহরাজ। মায়ার দিকে না তাকিয়ে বলল, মায়া রাতে আমার ব্যাগ গুছিয়ে রাখিস, সকাল 8টায় আমার গাড়ি আসবে। সবাই চমকে উঠল। রিঙ্কির বুকে ধীরিম করে শব্দ হলো। মনে হলো হৃৎপিণ্ডটা বেরিয়ে আসবে। কিন্তু তোর তো 1 মাসের ছুটি নেওয়া আছে ভাইয়া, এখনও 17 দিন বাকি আছে। ছুটি ক্যান্সেল করেছি, কালই চলে যেতে হবে। কিন্তু মেহরাজ, নতুন বউকে এভাবে রেখে গেলে মানুষ কি বলবে ভাবছিস একবারও? তোমরা সবাই তো আছো চাচি, সামলে নিও। কিন্তু ভাইয়া। মায়া খেতে দে, যা বলছি তাই কর, অযথা কথা বাড়াস না। মায়া মাথা নামালো। রিঙ্কি অসহায় চোখে তাকিয়ে আছে। মেহরাজ যদি একবার দেখতো এ অসহায় চোখে কত অভিমানী, কত চোখের পানিতে হারিয়ে যাচ্ছে।
তাহলে হয়তো মেহরা যেমন সিদ্ধান্ত এখনই নাকচ করে দিত। বুকে টেনে নিয়ে বলতো, মেহরাজের জান পাখিটাকে রেখে কোথাও যাচ্ছি না। টলমল করছে দুই চোখ রিঙ্কির। খাওয়া ছেড়ে সবার অগোচরে দৌড়ে রুমে গেল। নিয়ে গেল এক বুক হতাশা, যা কাউকে বুঝতে দিল না। কেননা কাউকে দেখবে না, দেখাবে না নিজের দুর্বলতা। ও মেহরাজ, তোর বউ তো বুঝি গোসা করলো, এখন গোসা ভাঙামি কেমনে? মেহরাজ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে দিয়ে আবার খাবারে মনোযোগ দিল। এদিকে রবিন আর মায়া চোখের ইশারায় এদের ব্যাপারটা নিয়ে কথা বলছে। মায়া মাথা নাড়িয়ে বুঝালো সেও কিছু জানে না। মায়া নিজ রুমের দিকে যাচ্ছে। মাঝপথে রবিন হাত টেনে নিজের রুমে নিয়ে দেওয়ালে হাত উঁচু করে চেপে ধরে। ছেলেটা কে মায়া? আমার ক্লাসের রবিন ভাই। তুই আমাকে ঠকাচ্ছিস মায়া? আমাকে কেন? কম ভালোবাসা দিয়েছি তোকে? বল। হাত সরো রবিন ভাই। মুহূর্তের আরও চেপে ধরে রবিন। বিশ্বাস করো রবিন ভাই। হাত ছাড়া রবিন ভাই। মুহূর্তে আরও চেপে ধরে রবিন। বিশ্বাস করো রবিন ভাই, ওর সাথে আমার তেমন কোনো সম্পর্ক নাই, শুধু বন্ধু আর কিছু না। তাহলে ফেসবুকে তোর পিকচার, কমেন্ট, লাভ ইউ, জান পাখি, ক্রাশ এসব লেখে কেন? জানি না, আমাকে খুব জ্বালায়। প্রপোজও করেছিল, আমি পাত্তা দেইনি। ব্লগ দিচ্ছিস না কেন মায়া? আমার এসব দেখলে বুকে ব্যথা হয়। কেন বুঝিস না তুই, পাগলি? প্রিন্সিপালের ছেলে যদি খারাপ কিছু করে, সে ভয় আমি শুধু তোমাকে ভালোবাসি রবিন ভাই, বিশ্বাস করো। কাতর চোখে তাকিয়ে আছে রবিন। ছাড়ো রবিন ভাই, কেউ আসলে বিপদ হবে। রবিন হাত ছেড়ে দিয়ে সামনে ফিরে। চলে যা এখান থেকে, আর আসবি না আমার সামনে। মায়া পেছন থেকে রবিনকে জড়িয়ে ধরে। রবিনের স্পন্দন বুঝি থেমে গেল। প্রিয় মানুষের আলিঙ্গনে সারা শরীরে শীতল শিহরণ বয়ে গেল। হাত ছাড়িয়ে সামনে ফিরে মায়ার গালে এক হাত রেখে আরেক হাত কোমরে দিয়ে কাছে টানে। তুমি ছাড়া আমি কাউকে ভালোবাসি না রবিন ভাই, আমাকে এভাবে ভুল বুঝে দূরে সরিয়ে দিও না। রবিনের গরম নিঃশ্বাস মায়ের মুখে পড়ছে। মায়ের রবিনের মনোভাব বুঝতে পারল। যেমন নিঃশক্ত চোখে তাকিয়ে আছে মায়ের ঠোঁটের দিকে। একটু পরেই যুদ্ধ চালাবে মায়া। ঝড়ের পূর্বাভাস পেয়ে মায়া চোখ বন্ধ করে নিল। মায়ের উৎসাহে রবিনের পুরুষত্বকে দ্বিগুণ উৎসাহিত কর। তার পুরুষালী উষ্ঠঝোড়া একে একে মায়ের কপালে, গালে, চোখে নাকি আদর মাখতে ব্যস্ত হয়ে পড়ল। শেষে তৃপ্তির ন্যায় মায়ের নরমধুর জোড়ায় পান করতে লাগলো অমৃত সুধা। তীব্র ছয় দুজনে বেসামাল হয়ে উঠল। বেসামাল হয়ে গেল মনের বাসনা। ঠোঁট থেকে নেমে এলো গলায়। মায়া আঁকড়ে ধরে আছে রবিনের মাথার চুল। মায়ের নিচু স্বরে আবেদনময়ী শব্দে রবিনের ভেতরে ঝড়ের সৃষ্টি হলো। সেই ঝড়ে মায়াকেও বুঝি আজ তোলপাড় করে ছাড়বে। হঠাৎ দরজায় কড়া নেড়ে কেউ ডাকছে। কারো গলার শব্দ দুজনে ভ্রম হতে ফিরে আসে। ততক্ষণে রবিনের টি শার্ট আর ওড়না মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। এলোমেলো চুল নিয়ে জামা ঠিক করতে করতে সোফা থেকে উঠে দাঁড়ায়। রবিন গায়ে টি শার্ট পরতে পরতে দরজা খুলে দেয়। মায়া ততক্ষণে ওড়না নিয়ে বাথরুমে গেছে। হ্যাঁ ভাবি বলুন। চাচি আম্মা ওনার রুমে যেতে বললেন। রিকি ঘরে ওকে দিয়ে বলল। কি করছিলেন? এত ডাকলাম সাড়া দিলেন না। ওয়াশরুমে ছিলাম ভাবি বলি মুখের উপর দরজা আটকে দিয়ে বড় করে নিঃশ্বাস নেয়। এদিকে বেচারি রিঙ্কি থম মেরে রুমে ফিরে যায়। বেরিয়ে আয় রিঙ্কি। রিঙ্কি মাথা নিচু করে বের হয়ে হন হন করে চলে যায়। রবিন যে এত কিছু বলবে সুযোগই দিল না। রবিন মুচকি হেসে বলে, পাগলি কদিন যে সামনে আসবে না লজ্জায় মাবুদ জানে।